নমস্কার, গল্পের ছেলেকোঠায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি আবারও গল্পের ছেলেকোঠায়। যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং যারা সাবস্ক্রাইব না করেই গল্প শুনছেন তাদের কাছেও অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনারা পাশে থাকলে আমি আরও নতুন নতুন গল্প দেবার অনুপ্রেরণা পাবো। তাই গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চলুন গল্পে ফিরে যাই। আজকের গল্প ভূতেরা গল্প বলে। লেখক রতন তনু ঘাটি। এই মিলন মেলা প্রাঙ্গণে বইমেলা চলে আসার পর থেকে আমার সুবিধেই হয়েছে। বেশ কবছর হলো আমি গড়িয়া স্টেশনের কাছে বাড়ি করে চলে এসেছি। আগে ভবানীপুরে বেনীনন্দন স্ট্রিটে ভাড়া থাকতাম। তখনও সুবিধে হতো বইমেলায় যেতে। তখন তো বইমেলা বসত ময়দানে। 7 বছর হলো রিটায়ার হয়েছি। হাতে এখন সময়ও অঢেল। তাই বইমেলা চলাকালীন বেশ কয়েকটা দিন বিকেল থেকে রাত পর্যন্ত বইমেলাতেই কাটাই। এবার নিয়ম করে প্রতিদিনই আসছি বইমেলায়। বই একটাও কেনা হয়নি বটে, কিন্তু ঘুরে ঘুরে বই দেখার খামতি নেই। আজ একটু তাড়াতাড়ি মেলায় এসে গেছি। টং টং করে হাঁটছিলাম। হঠাৎ একটা স্টলে ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। দেখি কি, ওই স্টলের একটা তাক থেকে বই পাড়ছে অবিনাশ। ভালো করে দেখলাম, হ্যাঁ, অবিনাশই তো। ইউনিভার্সিটিতে বাংলা নিয়ে পড়তো। লম্বা, ফর্সা, ছিপছিপে চেহারা, মাথায় কোকড়া চুল, চোখে চশমা। আমি এগিয়ে গিয়ে পিছন থেকে ওর পিঠে হাত রাখলাম। এই অবিনাশ, কি বই দেখছিস? চমকে উঠে পেছনে তাকিয়ে কয়েক মুহূর্ত নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকলো অবিনাশ। তারপরে জিজ্ঞেস করল, আপনি, মানে আপনাকে তো ঠিক চেনা। আমি ওর ডান হাতটা চেপে ধরে বললাম, আরে আমি নীলকান্ত, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা পড়তাম। হা হা করে হেসে আমাকে জড়িয়ে ধরল অবিনাশ। বলল, আরে তুই নীলু? তাই বল, বড্ড বুড়ো লাগছে রে তোকে। কতদিন পর দেখা। আমি বললাম, হ্যাঁ, তা ধর 30 বছর তো হবেই। তোর সঙ্গে লাস্ট দেখা হয়েছিল কবে, তোর মনে আছে? অবিনাশ বলল, হ্যাঁ, মনে থাকবে না কেন, হাওড়া স্টেশনে। তুই যেন কোথায় বেড়াতে যাচ্ছিলি তোর কলেজের ভূগোলের ছাত্রছাত্রীদের নিয়ে, আর আমি সবে ট্রেন থেকে নেমেছি। আমি বললাম, হ্যাঁ মনে পড়েছে, ওদের নিয়ে সেবার সাংলা কল্পা বেড়াতে যাচ্ছিলাম, আর তুই অসম থেকে হাওড়ায় এসে নেমেছিলি। ওসব কথা থাক, তোর বই কেনা হয়েছে? তাহলে চল কোথাও একটু চা খাই। অবিনাশ বলল, দাঁড়া, আরও কটা বই কিনতে হবে। এই স্টলে খুব ভালো ভালো ভূতের গল্পের বই পাওয়া যায়। আচ্ছা চল, আগে চা খেয়ে আসি। আমি আর অবিনাশ একটা চায়ের স্টলে দাঁড়িয়ে চা খেতে খেতে গল্প জুড়ে দিলাম। এ কথা সে কথা ও কথা, গল্প যেন আর ফুরোয় না। শেষে আমি বললাম, শোন অবিনাশ, তোর যদি আপত্তি না থাকে আজ তুই আমার বাড়ি চল, 2 বুড়োতে জমিয়ে গল্প হবে। অবিনাশ বলল, রিটায়ার্ড মানুষ, তা আমার আর আপত্তি কি, তবে আরও কটা ভূতের বই কিনি তারপর। অবিনাশ প্রচুর ভূতের গল্পের বই কিনে ফেলল। ওর পিছন পিছন আমি ঘুরতে লাগলাম। একসময় ক্লান্ত হয়ে বললাম, এত ভূতের বই নিয়ে কী করবি বলতো? তুই কি ভূতের বইয়ের লাইব্রেরি করছিস বাড়িতে? জোরে হেসে উঠল অবিনাশ। আরে না না, তুই তো জানিস আমার যত কারবার ভূত নিয়েই। আমি অবাক হয়ে বললাম, তোর ভূতের আগ্রহের কথা আবার জানি না। সেই ইউনিভার্সিটিতে পড়বার সময় একবার এক অমাবস্যার রাতে তোরা হাইকোর্টে ভূত আছে কিনা দেখতে গিয়েছিলি। কে কে যেন ছিল তোর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, বিনয়, সুদীপ আর মৃগাঙ্ক ছিল, বলল অবিনাশ। আমার স্পষ্ট মনে আছে, অত রাতে হাইকোর্টের কাছে ঘুরছিলি বলে তারপর তোদের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। অবশ্য পরের দিন তোদের ছেড়ে দিয়েছিল। তা তোর সেই ভূতবাতিক এখনও আছে? নেই আবার, কলকাতা ছেড়ে অসমের একটা কলেজে বাংলা পড়াতে চলে গেলাম। বছর 30 পর রিটায়ার করলাম। তারপর থেকে এই ভূত নিয়েই তো আমার রোজগার। আমি চোখ নাচিয়ে বললাম, ও মা, তাই নাকি? কীরকম কীরকম? অবিনাশ বলল, চল তোর বাড়ি গিয়ে সব গল্প করব। আগে একটা ট্যাক্সি নে, এত বই নিয়ে কি হাঁটা যায়? আমরা বইমেলা থেকে বেরিয়ে অনেকক্ষণ একটা ট্যাক্সি ধরার জন্য দৌড়দৌড়ি করলাম। কলকাতায় ট্যাক্সি ধরা লটারির টিকিট পাওয়ার মতো। আমরা হাল ছেড়ে দিয়ে একটা বাসেই উঠলাম। অবিনাশ জিজ্ঞেস করলো, তোরা এইসব নিয়ে বেশ আছিস কলকাতায়? আমার তো আর অসম থেকে কলকাতা আসাই হয়ে উঠল না, ওখানেই থেকে গেলাম। বাড়ি করেছিস না ভাড়া বাড়িতেই? বিয়ে থা করলাম না তো বাড়ি করে কি হবে? আমি থাকি গুয়াহাটি থেকে বেশ কিছুটা দূরে, তা প্রায় 20 কিলোমিটার তো হবেই। জায়গাটার নাম আমিনগাঁও।
শহরতলি বলতে পারিস, তবে জায়গাটা আমার বেশ পছন্দের। তুই বিয়ে করেছিস? আমি হেসে বললাম, তোরই মতো, বিয়ে করে ওঠার সময়ই পেলাম না। ছাত্র পড়াতে পড়াতে কখন যে বয়স হয়ে গেল। আমিও বলি, আর ঝামেলা বাড়ানো কেন, একলা খাও দাও, ঘুরে বেড়াও, সময় হলে টুক করে কেটে পড়ো, বলে অবিনাশ ওর একটা বইয়ের ব্যাগ আমার কাঁধে চাপিয়ে দিল। ধর তো, বড্ড ভারী। বাসটা গড়িয়া স্টেশনে সোনারপুর যাবে। আমরা স্টেশনের কাছে নেমে পড়লাম বাস থেকে। পূর্ণিমার এখনও দিন 7 বাকি। আকাশে চাঁদ উঠেছে। চারিদিকে গাছগাছালি দেখে অবিনাশ বলল, পূর্ণিমা হলে দারুণ হতো, তোর এখানে প্রকৃতির একটা আলাদা রূপ আছে। জানিস তো, আমাদের আমিনগাঁও অনেকটা এরকম। মিনিট 5 হেঁটে আমার বাড়ি চলে এলাম। আমার ছোট্ট একতলা বাড়িটা দেখে অবিনাশ পেয়ে যায় খুশি। বাহ, তোর বাড়িটা দিব্যি একটা খেলনা বাড়ির মতো। বারান্দার তালা খুলে ভেতরে ঢুকলাম। আলো জ্বালতে অবিনাশ চেঁচিয়ে উঠল, আরে, তোর টেবিলে তো দেখছি ভূতের বই। তুইও লুকিয়ে লুকিয়ে ভূত চর্চা করিস নাকি? আমিও তাকিয়ে ভীষণ অবাক হয়ে গেলাম। তাই তো, সত্যি একটা ভূতের গল্প সংকলন আমার টেবিলে। কিন্তু আমি তো ভূতের গল্প একেবারেই ভালোবাসি না। বইতে তো কারো কাছ থেকে পড়ার জন্য কখনো চেয়েও আনিনি। তাহলে? অবিনাশকে বসতে বলে আমি খাবার আনতে বেরোতে যাচ্ছি। ও আমার পথ আগলে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? খাবার আনতে তো। আমি অবাক হয়ে গেলাম। ও জানলো কি করে? ওকে এখন খাবার আনতে যাওয়ার কথা কিছু তো বলিনি। আমি বললাম, হ্যাঁ, রাতে খেতে হবে না? অবিনাশ বলল, তোর খাওয়ার দরকার হলে তুই নিয়ে আয়, আমি কিন্তু রাতে কিছু খাই না। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, আমার বাড়িতে এলি না খেয়ে সারা রাত থাকবি? অবিনাশ আমার হাত ধরে বিছানার উপর বসিয়ে দিয়ে বলল, কাল দুজনে মিলে সকাল সকাল বাজারে যাব, তারপর রান্না করব দুজনে। তোর এখন আর এই ঝড় বাদলায় বেরোনোর দরকার নেই। তবু আমি নাছোড় হয়ে বেরোতে যাচ্ছি, দেখি কি আকাশ ভেঙে বৃষ্টি নামলো, ঘন ঘন বাজ পড়ছে। অবিনাশ শেষে বলল, কি এবার হলো তো? শোন, জামা কাপড় ছাড়, জমিয়ে গল্প করি। এমন মুষলধারায় বৃষ্টি, তাও আবার জানুয়ারি মাসে। কিন্তু একটু আগে তো কিছুই ছিল না, আকাশে চাঁদও মুখ তুলেছিল। আমি আলমারি থেকে আমার নতুন পাজামা পাঞ্জাবি বের করে অবিনাশকে দিয়ে বললাম, যা, জামা প্যান্ট ছেড়ে আয়, আমি একটু চা করি। অবিনাশ হা হা করে উঠল। তুই আতিথেয়তা করার জন্য অমন উঠে পড়ে লেগেছিস কেন বলতো? বইমেলায় তো চা খেলাম। আমি বললাম, তুই অমন করিস না তো অবিনাশ, বইমেলায় সেই কখন চা খেয়েছিস। আমি চা করছি, তুই হাত মুখ ধুয়ে আয়। আমি জামা প্যান্ট ছেড়ে চা করে নিয়ে এসে দেখি অবিনাশ হাত মুখ ধুয়ে আমার নতুন পাজামা পাঞ্জাবি পরে পরিপাটি হয়ে চেয়ারে বসে আছে। বইমেলা থেকে কেনা একটা ভূতের বইয়ের পাতা উল্টাচ্ছে এক মনে। আমি বললাম, নে, বই রাখ। সত্যি বলতে অত বইমুখ লোকদের আমার একদম ভালো লাগে না ভাই। বল, চা খেতে খেতে তোর গল্প শুনি। অবিনাশ চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আমার বেঁচে থাকাটা সত্যিই গল্পের মতো রে। আমি মৃদু হেসে বললাম, কীরকম? অবিনাশ ফের চায়ে একটা ছোট্ট চুমুক দিয়ে বলল, সেই কতদিন আগেই কলকাতা ছেড়ে অসমে চলে গেলাম একটা কলেজে বাংলা পড়াতে। তারপর একটা সময় রিটায়ারও করলাম। এবার সমস্যা হলো সময় কাটাই কি করে। একদিন আমার এক বন্ধু গুয়াহাটির একটা বড় ক্লাবের ফাংশনে আমাকে টেনে টুনে নিয়ে গেল। আমাকে নাকি মঞ্চে উঠে পারফর্ম করতে হবে। কলেজের ডায়াসে দাঁড়িয়ে ছাত্রদের বাংলা সাহিত্যের ইতিহাস পড়ানো ছাড়া আমার মঞ্চে ওঠার এর আগে কোনো রেকর্ড নেই। আমার অবস্থা তখন ছেড়ে দিলে বেঁচে যাই। বন্ধুটি বলল, আমাকে ওই ফাংশনে কিছু একটা করতেই হবে, নিজের পক্ষে কিছু বক্তব্য তো রাখতেই হবে। আমি বললাম, তোর তো কলেজে পড়ানোর অতদিনের অভিজ্ঞতা, দু কথা বলে দিলেই তো চুকে যেত। অবিনাশ একটু চুপ করে থেকে বলল, শোন না, সত্যি যখন মঞ্চে তোলা হলো আমাকে, তখন আমি ঠিক করলাম আমি শ্রোতাদের একটা ভূতের গল্প শোনাবো। বড় বক্তার ভঙ্গিতে আমি উদ্যোক্তাদের বললাম হলের আলো একটু কমিয়ে দিতে। তারপর একটা আগরুম বাগরুম ভূতের গল্প শুনিয়ে দিলাম। শ্রোতারা একদম চুপ। আমার ইঙ্গিতে উদ্যোক্তারা যখন সব আলো ফের জ্বালিয়ে দিল, প্রচুর হাততালি পেলাম। আমার বন্ধুটি তো আমাকে জড়িয়ে ধরে তার উচ্ছ্বাস জানালো। সে যাত্রায় মঞ্চে পারফর্ম করে কোনো রকমে বেঁচে গেলাম। বাইরে বৃষ্টির দাপট একটু কমেছে বলে মনে হলো। আমি উঠতে যাচ্ছিলাম, অবিনাশ জোর করে আবার আমাকে বসিয়ে দিয়ে বলল, দূর, ওসব খাওয়া টাওয়া ছাড় তো। তারপর বলি, শোন, একদিন বিকেলবেলা আমার ভাড়া বাড়িতে বসে আছি। এমন সময় 3টে লোক এলো আমার বাড়িতে। বলল ওরা এসেছে কাজিরাঙা থেকে। আমার গলায় বিস্ময় ঝরে বলল, কেন? অবিনাশ বলল,
তোর মতো আমিও সেদিন ভীষণ অবাক হয়েছিলাম রে। ওরা কি বলল জানিস? ওরা নাকি গুয়াহাটির ওই ক্লাবের ফাংশনে আমাকে দেখেছে, তাই ওরা এসেছে ভূতের গল্প বলার জন্য আমাকে ভাড়া করে নিয়ে যেতে। কাজিরাঙ্গা ফরেস্ট বাংলায় কলকাতা থেকে একদল লোক এসেছে, ভূত নিয়ে তাদের খুব কৌতূহল। সেদিনই রাতে আমাকে ভূতের গল্প বলার জন্য ওরা কাজিরাঙ্গা নিয়ে যাবে। আমি এ কথা ও কথা বলে কাটাতে চাইছিলাম, ওরা ভাবলে আমি বুঝি বিনে পয়সায় যেতে চাইছি না, তাই ওরা বলল আমাকে গাড়ি করে নিয়ে যাবে, ফের কাল গাড়ি করে আমার বাড়িতে ছেড়ে দেবে, আর এর জন্য আমাকে দেবে 3,000 টাকা। আমি আরও অবাক হয়ে বললাম, সত্যি? তারপর কি করলি? অবিনাশ চোখ দুটো একটু ছোট করে বলল, কি আর করি, শেষে রাজি হয়ে গেলাম। না, টাকা পাবো বলে নয়, ভূত আমার প্রিয় বিষয়। একটা রাত তো কয়েকজনের সঙ্গে ভূত নিয়ে কাটানো যাবে, মন্দ কি? বলে ওদের গাড়িতে চড়ে বসলাম। গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা তা ধর প্রায় 200 কিলোমিটার রাস্তা। রাত 8টা নাগাদ পৌঁছে গেলাম ফরেস্ট বাংলোয়। গিয়ে দেখলাম 5 জন লোক গুটিসুটি মেরে 5টা চেয়ারে ঘুম মেরে বসে আমার জন্য অপেক্ষা করছে। ঘরে একটা হালকা আলো জ্বালানো। আমি হাত মুখ ধোয়ার পর রাতের খাবার দেওয়া হয়ে গেল। এবার ভূতের গল্প শোনাতে হবে। সে রাতে পরপর 4টে ভূতের গল্প বললাম, 2টো গল্প বইয়ে পড়া। আমি জিজ্ঞেস করলাম, বাকি 2টো? অবিনাশ হেসে নিল খানিক, তারপর বলল, বাকি 2টো ভূতের গল্প আমি বানিয়ে বানিয়ে বললাম, দেখলাম বেশ জমলো ব্যাপারটা। আমি বললাম, তোর কি মনে হলো তখন? কিছু না, তবে মনে হলো চলে আসার সময় লোকগুলো কেমন যেন চোখে আমার মুখের দিকে তাকাচ্ছিল। ওরা কি তোকেই ভূত বলে মনে করেছিল নাকি? অবিনাশ হো হো করে মিনিট খানেক হাসার পর বলল, অনেকটা সেরকম। যে লোকগুলো আমাকে নিয়ে গিয়েছিল সকালে তারা এসে 3,000 টাকা আমার হাতে গুঁজে দিল, গাড়ি করে পৌঁছেও দিল গুয়াহাটিতে। বাড়ি ফিরে ঠিক করলাম, না, আর কোনোদিন এরকম ভূতের গল্প বলতে কোথাও যাব না। দূর, এটা কি কোনো কাজ হলো নাকি? কিন্তু কিছুদিন পর থেকে মনে হতে লাগলো কারা যেন ঘুমের মধ্যে আমাকে ভূতের গল্প বলে বেড়ানোর জন্য পিড়াপিড়ি করছে। যখন ঘুম ভাঙছে দেখছি আমি ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। এরপর 2-1 দিন আমার ঘরের বাইরে দাঁড়িয়ে কারা যেন আমাকে ভয়ও দেখাচ্ছে মনে হলো। এরকম 2-3 মাস কাটার পর কেমন যেন নেশার মতো পেয়ে বসলো আমাকে। তখন একদিন ঠিক করলাম, না, আমাকে ভূতের গল্পই বলে বেড়াতে হবে, তা না হলে এ রাত থেকে নিস্তার নেই। তাই একদিন অসমের একটা বাংলা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দিলাম, ভূত কথা, ভূতের গল্প বলার বিশ্বস্ত প্রতিষ্ঠান। গা ছমছমে ভূতের গল্প শুনতে চাইলে সত্তর এই ঠিকানায় বা ফোন নম্বরে যোগাযোগ করুন। ভয় পাওয়ানোয় ব্যর্থ হলে সমূহ মূল্য ফেরত। নিচে আমার আমিনগাঁওয়ের বাসার ঠিকানা আর আমার মোবাইল ফোন নাম্বার। তারপর থেকে যারা আমাকে ঘুমের মধ্যে ভয় দেখাচ্ছিল তারা কেমন যেন সব চুপ করে গেল। তার বদলে নানা ক্লাব বা সংস্থা থেকে আমার মোবাইলে ঘন ঘন ফোন আসতে লাগলো কুরিয়ারের চিঠিও। নামি ডাক্তারের চেম্বারে যেমন লোক হয় তেমন লোকের ভিড়ের কমতি থাকলো না আমার বাড়িতে। আর আমি রাতের পর রাত এখানে ওখানে ভূতের গল্প বলে বেড়াতে লাগলাম। আজ বর্নারি ফরেস্ট গেস্ট হাউসে অতিথিদের ভূতের গল্প শোনালাম, তো কাল চক্রশিলা ফরেস্ট বাংলোয়। একদিন গরম পানি ফরেস্ট বাংলায় গল্প শোনালাম, তো ফের পরদিন চললাম নামেরি ন্যাশনাল পার্কে। গল্প শোনাতে শোনাতে এমন হয়ে গেল যে আমি যাই বানিয়ে বলি না কেন তাই গা ছমছমে ভূতের গল্প হয়ে যাচ্ছে। টাকাও রোজগার হচ্ছে ভালো। আমার ভূতের গল্প বলার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। ওই রাজ্যের মানুষ আমাকে অসম বিভূষণ সম্মানও দিল। আরও কত যে পুরস্কার পেলাম সে তুই একবার যদি আমার আমিনগাঁওয়ের বাড়িতে আসিস তাহলে নিজের চোখেই দেখতে পাবি। আমি বললাম, আমার দেখতে লোভ হচ্ছে বই কি, এতদিন পর যখন তোর সঙ্গে দেখা হলো তখন নিশ্চয়ই একবার তোর বাড়ি যাব। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টির বেগ বাড়ছে বই কমছে না। উঠে রান্নাঘরে গেলাম। 2টো ভাতে ভাত অন্তত করতে তো হবে। কতদিনের পুরনো বন্ধু এলো আর আমি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো? আমি যে রান্নাঘরে গিয়ে সবে গ্যাস জ্বালাচ্ছি এমন সময় অবিনাশ পিছন থেকে এসে আমাকে জাপটে ধরল, তারপর টানতে টানতে বিছানায় নিয়ে ফেলল। তোকে বলেছি না আমি রাতে কিছু খাই না, তাও তুই? অগত্যা থামতেই হলো। অনেক অনুরোধ করার পরেও অবিনাশ রাতে কিচ্ছু খেলো না, তাই আমারও খাওয়া হলো না কিছু। একসময় লুকিয়ে রান্নাঘরে গিয়ে চুপি চুপি 4টে বিস্কুট আর 1 গ্লাস জল খেয়ে এলাম। এসে দেখি অবিনাশ বিছানায় ঘুমিয়ে পড়েছে। আমি একা থাকি বলে একটাই শোয়ার ঘর আর একটাই খাট। আলো নিভিয়ে ওর পাশে আমিও শুয়ে পড়লাম। শুয়ে ভাবছিলাম কাল সকালে উঠে 2 বন্ধু মিলে বাজার করে আনবো, জমিয়ে রান্না করব দুজনে। বৃষ্টির বেগ যেন থামছেই না, তার উপর ঘন ঘন বাজ পড়ছে। একটু পরে আমার জানলার পাশের কদম গাছটার মাথার উপর কড়কড় শব্দে একটা বাজ পড়ল।
ভয় পেয়ে বাজ পড়ার আলোয় পাশে তাকিয়ে দেখলাম বিছানায় অবিনাশ নেই। কোথায় গেল অবিনাশ? ভাবলাম বাথরুমে গেছে হয়তো, বাজ পড়ার শব্দে তো খেয়াল করিনি। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, তবু অবিনাশ আসছে না দেখে আমি উঠে আলো জ্বালাতে গেলাম। অন্ধকারে হাতড়ে টর্চটা খুঁজে জ্বালালাম। দেখি বাথরুমের দরজা হাট করে খোলা। তবু বাথরুমের কাছে গিয়ে উকি দিয়ে দেখলাম না, অবিনাশ বাথরুমে নেই। কোথায় গেল অবিনাশ? ফের ঘরে ফিরে আস্তে আস্তে ডাকলাম, অবিনাশ, অবিনাশ, কোথায় গেলি? বাইরে আবারও একটা বাজ পড়ল। দেখি বিছানায় পাশ ফিরতে ফিরতে অবিনাশ ঘুম জড়ানো গলায় বলল, অত চেঁচাচ্ছিস কেন? দিলি তো আমার ঘুমটা কাচিয়ে, আর হয়তো সারা রাত ঘুমই আসবে না। আমি বললাম, তুই ঘুমোচ্ছিস আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি গোটা ঘরময়, কি কাণ্ড। অবিনাশ হেসে বলল, কাণ্ড তো প্রকাণ্ড, এবার ঘুমোতো। বেশ একটা ভয় মেশানো সন্দেহ নিয়ে ফের অবিনাশের পাশে শুয়ে পড়লাম। একটু পরেই অবিনাশের নাক ডাকার আওয়াজ পেলাম। আমার মোটেও ঘুম আসছে না। কেউ যেন আমার চোখের পাতা থেকে ঘুম কেড়ে নিয়েছে। রাতে কতটুকু ঘুমোলাম নাকি ঘুমোলাম না নিজেই মনে করতে পারলাম না। বাইরে আর ঝড় বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে না। চোখ খুললাম। জানলা দিয়ে শীতের ঝকঝকে রোদ এসে পড়েছে আমার জানলার ধারের পড়ার টেবিলে। পাশ ফিরে অবিনাশকে ডাকতে গিয়ে দেখলাম অবিনাশ বিছানায় নেই। উফ, একে নিয়ে তো আর পারা যায় না। ও ভূতের গল্প বলার সঙ্গে সঙ্গে ইন্দ্রজালও শিখেছে নাকি? ধরফড় করে উঠে পড়লাম বিছানা থেকে। দেখলাম বিশ্বাস অবিশ্বাসের ভূত নামে একটা বইয়ের পাতা খোলা। তবে কি খুব ভোরবেলা উঠে অবিনাশ বই পড়ছিল? আচ্ছা, ভূতগ্রস্ত লোককে নিয়ে পড়া গেল তো দেখছি। বাথরুমের কাছে গিয়ে খুঁজলাম, বারান্দায় খুঁজলাম, না, অবিনাশ কোথাও নেই। লোকটা গেল কোথায়? বারান্দার কোলাপসেবল গেটে কাল যেমন করে তালা দিয়েছিলাম তেমনই ভিতর থেকে তালা দেওয়া। শীতের সকালে হু হু করে ঘামতে লাগলাম। ঘরে ফিরে ধপাস করে বিছানায় বসে পড়লাম। হঠাৎ চোখে পড়ল ওকে আমার নতুন যে পাজামা পাঞ্জাবি পরতে দিয়েছিলাম সেটার পাট না ভাঙা অবস্থায় চেয়ারে রাখা আছে। হঠাৎ আমার চোখে পড়ল টেবিলের নিচে একটা ভাঁজ করা কাগজ পড়ে আছে। উঠে গিয়ে কাগজটার ভাঁজ খুলে দেখলাম, ও মা, এটা তো অবিনাশেরই ভূত কথার একটা লিফলেট। নিচে ওর মোবাইল নম্বর লেখা। তখনই আমার মোবাইল থেকে ওর মোবাইল নম্বরে ফোন করলাম। ফোনে ক্রমাগত বেজে চলল, নট রিচেবল, নট রিচেবল। সেই থেকে অবিনাশকে আমি খুঁজে চলেছি। কোথাও তার কোনো খবর পাইনি। সেই লিফলেটটা এখনও আমার পড়ার টেবিলে পড়ে আছে অবিনাশের কেনা ভূতের বইগুলো। শুধু রোজ রাত 12টার পর আমার মোবাইলে অবিনাশের ওই নম্বর থেকে প্রতিদিনই একটা SMS আসে, ভূতের গল্প শুনতে চাইলে আমাকে ডাকিস। আজকের গল্প ভূতেরা গল্প বলে এই পর্যন্তই। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও ফিরে আসবেন গল্পের ছেলে কোঠায় নতুন নতুন গল্প পেতে। ধন্যবাদ।